মেঘলা সন্তানের জন্ম দিতে পারে বলে বারবার তোমাকে অপমান করার পরও সে তোমার কাছে ভালো, প্রিয়। আর আমি তোমাকে এতটা ভালোবাসি, তবুও সন্তান জন্ম না দেওয়ার কারণে তুমি আমাকে ডিভোর্স দিতে চাচ্ছ। আমি মা হতে চাই বাবা। আমি ডাক্তারের সঙ্গে অপারেশনের ব্যাপারে কথা বলতে চাই। অসম্ভব মা, অসম্ভব। এই অপারেশনে অনেক রিস্ক আছে, এটা আমি তোকে কখনোই নিতে দেব না। আমি বলবো কি, আপনি আর একটু ভেবে চিনতে সময় নিয়ে সিদ্ধান্তটা নেন। আমি বারবার বলছি, এই অপারেশনটা খুবই ক্রিটিক্যাল একটা অপারেশন। আর তাছাড়া আপনি তো জানেন আপনার শরীরে আরো কিছু প্রবলেম আছে, হ্যাঁ, যে কারণে এই অপারেশনটা আপনার জন্য সত্যি খুব রিস্কি। ম্যাপ যেটা আপনি দেখালেন, কিন্তু বিল্ডিং এর সাথে তো ম্যাপের কোনো মিল খুঁজে পাচ্ছি না। আপনারা তো রুলস ছাড়াই এই বিল্ডিংটা তুলছেন। আজ থেকে আপনাদের এই বিল্ডিং এর কাজ বন্ধ। সবকিছু তো ঠিক ছিল, সরকারিভাবে পরীক্ষিত। শালিমা বিল্ডার্স তো কখনো 2 নাম্বারি করে বিজনেস করে না স্যার। দেখেন, ছোট কোম্পানি বা বড় কোম্পানি বলে কোনো কথা নেই। আইন সবার জন্য সমান। আপনারা যদি এভাবে বেআইনি ভাবে কাজ করেন, আজ থেকে এই প্রজেক্টের কাজ বন্ধ, যতক্ষণ না পর্যন্ত আপনারা নিয়ম মেনটেন না করবেন। তুমি চিন্তা করো না, আমি তো আছি। আমি সবকিছু দেখে নিব। থ্যাংক ইউ অনিক সাহেব। আমরা জানতাম যে আপনি পারবেন। রাতুল ছেলেটা বড় বেয়াদব, সব জায়গায় না সবার ক্ষতি করে বেড়ায়। রাতুল আমার পুরো জীবনটাই ধ্বংস করে দিয়েছে, সবকিছু এলোমেলো করে দিয়েছে। নিজের ভালোবাসার মানুষকে বাবা ডাকার সুখ দিতে গিয়ে একজন নারী কতটা স্বার্থপর হতে পারে নিজের জীবনের প্রতি। ডাক্তার বলে দিয়েছেন এই অপারেশনে বাঁচার সম্ভাবনা 50-50, মৃত্যুর ঝুঁকি সবচেয়ে বেশি। তবুও মেঘলা কেন নিজের জীবনের মায়া ত্যাগ করে মৃত্যুর মুখে পা বাড়াতে চাইছে? অন্যদিকে রাতুলের স্বপ্নের প্রজেক্টটা যে ধুলোয় মিশে যাওয়ার পথে। চারদিক থেকে ঘিরে ধরেছে ষড়যন্ত্রের কালো মেঘ। একদিকে স্ত্রীর জীবনের ভয়াবহ ঝুঁকি, অন্যদিকে শত্রুদের নোংরা চাল। রাতুলের মতো একজন লড়াকু মানুষ কি পারবে এই পাহাড়সম চাপ সামলাতে, নাকি আবার সত্যি সত্যি সবকিছু শেষ হয়ে যাবে? আজকের রিভিউতে আমরা এমন কিছু গোপন সত্য ও সাইকোলজিক্যাল দিক উন্মোচন করতে যাচ্ছি যা হয়তো আপনারা ঘুণাক্ষরেও কল্পনা করেননি। তাই ভিডিওটি না টেনে একদম শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল, কারণ আজকের আলোচনা হতে যাচ্ছে বাংলা নাটকের ইতিহাসের অন্যতম সেরা একটি বিশ্লেষণ। সুপ্রিয় দর্শক, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। গরিব ঘরে রাজপুত্র নাটকের ৪২ নম্বর পর্বটি যারা দেখেছেন তারা নিশ্চয়ই আমার সাথে একমত হবেন যে এই পর্বটি আমাদের রীতিমতো কাঁদিয়েছে এবং একই সাথে চরম উত্তেজনায় ভাসিয়েছে। নাটকের প্রতিটি দৃশ্য যেন আমাদের বাস্তব জীবনের এক একটি আয়না হয়ে ধরা দিয়েছে। আমরা যারা নিয়মিত এই নাটকটি দেখছি তারা জানি যে রাতুল চরিত্রটি আমাদের কাছে শুধু একটি চরিত্র নয়, বরং এক অনুপ্রেরণার নাম। কিন্তু এই পর্বে রাতুলকে আমরা যে পরিস্থিতির মধ্যে দিয়ে যেতে দেখলাম তা সত্যিই হৃদয় বিদারক। একজন মানুষ কতটা পাথর চাপা কষ্ট বুকে নিয়ে লড়াই করে যাচ্ছে তা এই পর্ব না দেখলে হয়তো আমরা পুরোপুরি উপলব্ধি করতে পারতাম না। আজকের পর্বে গল্প দুটি ভিন্ন ট্র্যাকে এগিয়েছে, যার একটি আমাদের আবেগাপ্লুত করেছে এবং অন্যটি আমাদের ধমনীতে রক্ত চলাচল বাড়িয়ে দিয়েছে। আমি প্রতিটি ঘটনা ধরে ধরে এমনভাবে বিশ্লেষণ করব যাতে আপনাদের চোখের সামনে পুরো গল্পটি নতুন এক দৃষ্টিকোণ থেকে জীবন্ত হয়ে ওঠে। শুরুতেই যদি আমরা আবেগঘন দিকটির কথা বলি, তবে আমাদের নজর দিতে হবে মেঘলা এবং রাতুলের সম্পর্কের দিকে। আপনারা খেয়াল করে দেখবেন, আমাদের সমাজে যখন কোনো নারীর সন্তান হয় না, তখন চারপাশের মানুষ তাকে কিভাবে দোষারোপ করে। সমাজের এই নিষ্ঠুর বাস্তবতার কাছে মেঘলা নিজেকে অপরাধী মনে করছে। যদিও রাতুল তাকে বারবার বুঝিয়েছে যে তার কাছে সন্তানের চেয়ে মেঘলার মূল্য অনেক বেশি, কিন্তু মেঘলার ভেতরের মাতৃত্বের হাহাকার তাকে স্থির থাকতে দিচ্ছে না। সে জানে রাতুল তাকে কতটা ভালোবাসে, আর ঠিক এই ভালোবাসার কারণেই সে চায় রাতুল বাবা হোক। মেঘলার এই মানসিক অবস্থাটা যদি আমরা একটু গভীরভাবে বিশ্লেষণ করি, তাহলে বুঝতে পারব যে সত্যিকারের ভালোবাসা আসলে কাউকে আটকে রাখার নাম নয়, বরং নিজের সবটুকু উজাড় করে দিয়ে তাকে সুখী করার নাম। মেঘলা ঠিক এই কাজটিই করতে চাইছে। সে অন্য একটি মেয়ের কাছে রাতুলকে দিয়ে দিতেও রাজি হয়েছিল, শুধুমাত্র রাতুল যেন সন্তানের মুখ দেখতে পায়।
কিন্তু রাতুল তো রাতুলই, সে তার স্ত্রীর প্রতি এতটা লয়াল যে সে স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে তার জীবনে মেঘলা ছাড়া আর কারো জায়গা নেই। রাতুলের এই অটল অবস্থান একদিকে যেমন আমাদের মুগ্ধ করে, অন্যদিকে মেঘলার কষ্টটাকেও বাড়িয়ে দেয়, কারণ মেঘলা বুঝতে পারে যে এই মানুষটা তার জন্য নিজের সব সুখ বিসর্জন দিতে প্রস্তুত। এরপর আমরা যে দৃশ্যটি দেখি তা যে কোনো পাষাণ হৃদয়কেও গলিয়ে দেওয়ার জন্য যথেষ্ট। মেঘলা তার বাবার কাছে বসে অঝরে কাঁদছে। একজন বাবার কাছে তার সন্তানের চোখের জল কতটা ভারী তা কেবল একজন বাবাই বুঝতে পারেন। মেঘলার বাবা যখন তাকে বোঝানোর চেষ্টা করছিলেন, তখন মেঘলার প্রতিটি কথা যেন আমাদের বুকে তীরের মতো বিদ্ধ হচ্ছিল। সে তার বাবাকে বলছে যে সে মা হতে চায়, আর এর জন্য যদি তাকে মৃত্যুর ঝুঁকিও নিতে হয় সে নেবে। ডাক্তার তাকে স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন যে এই অপারেশনে তার বাঁচার সম্ভাবনা খুবই কম, মাত্র 50-50 চান্স। যে কোনো মুহূর্তে তার জীবন প্রদীপ নিভে যেতে পারে। তবুও মেঘলার চোখে মুখে কোনো ভয় নেই, আছে শুধু রাতুলকে বাবা বানানোর এক তীব্র আকাঙ্ক্ষা। আপনারা একবার ভেবে দেখুন তো, একজন নারী তার স্বামীর সুখের জন্য নিজের জীবনকে কতটা তুচ্ছ মনে করতে পারে। মেঘলার বাবার জায়গায় আপনি বা আমি থাকলে হয়তো কোনোভাবেই সন্তানকে এমন নিশ্চিত মৃত্যুর মুখে ঠেলে দিতাম না। মেঘলার বাবাও ঠিক সেটাই করছেন। তিনি কোনোভাবেই চাইছেন না তার মেয়ে এমন আত্মঘাতী সিদ্ধান্ত নিক। কিন্তু মেঘলার জেদের কাছে পৃথিবীর সব যুক্তি যেন হার মেনে যাচ্ছে। এই দৃশ্যটি আমাদের মনে একটি বড় প্রশ্ন রেখে যায়। ভালোবাসা কি মানুষকে এতটা অন্ধ করে দেয়, নাকি ভালোবাসাই মানুষকে সবচেয়ে সাহসী করে তোলে? আমার মনে হয় মেঘলা এখানে অন্ধ নয়, সে অত্যন্ত সাহসী এক সিদ্ধান্ত নিয়েছে, যা সাধারণ কোনো মেয়ের পক্ষে নেওয়া সম্ভব নয়। ঠিক এই সময়েই আমরা দেখি মেঘলা সাব্বিরকে সঙ্গে নিয়ে ডাক্তারের চেম্বারে যায়। সাব্বির রাতুলের শুধু বন্ধুই নয়, বরং একজন ভাইয়ের মতো। সাব্বিরও মেঘলাকে বোঝানোর চেষ্টা করে। ডাক্তারও তাকে শেষবারের মতো সতর্ক করেন। ডাক্তার যখন বলছিলেন যে এই অপারেশনের রিস্ক কতটা মারাত্মক, তখন মেঘলার চোখের দিকে তাকালে বোঝা যায় যে সে মানসিকভাবে কতটা দৃঢ়। সে যেন মৃত্যুকে আলিঙ্গন করতে প্রস্তুত। ডাক্তার তাকে সময় দেন চিন্তা করার জন্য, কিন্তু আমরা জানি মেঘলা তার সিদ্ধান্ত থেকে এক চুলও সরবে না। এখানে সাব্বিরের চরিত্রটিও খুব চমৎকারভাবে ফুটে উঠেছে। সে রাতুলের প্রতি যেমন বিশ্বস্ত, তেমনি মেঘলার প্রতিও দায়িত্বশীল। সাব্বির বুঝতে পারছে না সে কিভাবে মেঘলাকে আটকাবে, আবার রাতুলকেও বা সে কিভাবে এই ভয়াবহ সত্যটা জানাবে। এই মানসিক টানাপড়নে সাব্বিরকে এক অদ্ভুত সংকটে ফেলে দিয়েছে। আপনাদের কি মনে হয়, সাব্বিরের কি উচিত এই মুহূর্তেই রাতুলকে সবকিছু খুলে বলা, নাকি মেঘলার অনুরোধে বিষয়টি গোপন রাখা? এটি একটি বিরাট নৈতিক দ্বন্দ্ব। এবার আসুন আমরা গল্পের দ্বিতীয় ট্র্যাক অর্থাৎ থ্রিলার এবং কর্পোরেট পলিটিক্সের দিকে নজর দিই। একদিকে যখন রাতুলের ব্যক্তিগত জীবনে এমন ঝড় বইছে, ঠিক তখনই তার প্রফেশনাল জীবনেও নেমে আসে এক বিশাল আঘাত। রাতুল তিলে তিলে তার স্বপ্নের প্রজেক্ট শালিমা বিল্ডার্সের কাজ শুরু করেছিল, কিন্তু শত্রুরা কি আর তাকে শান্তিতে থাকতে দেবে? অনেক এবং অনন্যা, এই দুই বিষাক্ত চরিত্র আবারও তাদের নোংরা খেলা শুরু করেছে। তারা জানে যে রাতুলকে সততার সাথে লড়াই করে হারানো সম্ভব নয়, তাই তারা বেছে নিয়েছে দুর্নীতির পথ। একজন অসৎ সরকারি কর্মকর্তাকে হাত করে তারা রাতুলের প্রজেক্টের কাজ বন্ধ করে দেয়। যখন সেই সরকারি কর্মকর্তা সাইটে এসে কাজ বন্ধ করার নির্দেশ দেন, তখন রাতুলের চোখে যে ক্ষোভ এবং হতাশা আমরা দেখেছি তা সত্যিই বর্ণনাতীত। রাতুল জানে তার সব পেপারস লিগ্যাল, সে কোনো বেআইনি কাজ করেনি, কিন্তু ক্ষমতার অপব্যবহার এবং টাকার কাছে মাঝে মাঝে সততাকেও অসহায় মনে হয়। অনেক দূর থেকে দাঁড়িয়ে রাতুলের এই পতন দেখে পৈশাচিক আনন্দ পাচ্ছে। অনেকের এই সাইকোলজিটা যদি আমরা দেখি, তাহলে বুঝব যে সে আসলে রাতুলকে হিংসা করে। রাতুল শূন্য থেকে উঠে এসেছে, নিজের পরিশ্রমে আজ সে এই পর্যায়ে, আর এটাই অনেকের সবচেয়ে বড় জ্বালা। অনেক চায় রাতুলকে আবার সেই রাস্তায় নামিয়ে আনতে। কিন্তু রাতুল তো হেরে যাওয়ার পাত্র নয়। সেই এবং সাব্বির মিলে যখন পরিস্থিতি বিশ্লেষণ করে, তখন তারা খুব সহজেই বুঝতে পারে যে এই ঘটনার পেছনে অনেক এবং অনন্যার হাত রয়েছে। রাতুল বুঝতে পারে যে শুধু ভালো মানুষ হয়ে এই পৃথিবীতে টিকে থাকা যায় না, মাঝে মাঝে শত্রুকে তার নিজের ভাষাতেই জবাব দিতে হয়। রাতুলের চোখে সেই আগুন আমাদের বলে দেয় যে সে এবার ঘুরে দাঁড়াবে। সে অনন্যাকে সরাসরি ফেস করার সিদ্ধান্ত নেয়। নাটকের শেষ দিকে আমরা দেখতে পাই এক শ্বাসরুদ্ধকর দৃশ্য। অনন্যা যখন তার গাড়ি নিয়ে যাচ্ছিল, তখন রাতুল এবং তার দলবল মিলে অনন্যার গাড়ির পথ রোধ করে। বৃষ্টি ভেজা সেই আবাহে রাতুলের বডি ল্যাঙ্গুয়েজ ছিল দেখার মতো। সে আর সেই আগের শান্ত রাতুল নেই, তার ভেতরে এখন এক আগ্নেয়গিরি জ্বলছে। অনন্যার চোখে তখন যে ভয়ের ছাপ দেখা যাচ্ছিল, তা আমাদের এক অদ্ভুত প্রশান্তি দেয়, কারণ এই অনন্যাই রাতুলের জীবনটা অতিষ্ঠ করে তুলেছে।
রাতুল যখন অনন্যার গাড়ির সামনে গিয়ে দাঁড়ায় তখন পরিস্থিতি এমন এক পর্যায়ে পৌঁছায় যে মনে হচ্ছিল এখনই হয়তো একটা বড় ধরনের সংঘর্ষ বেঁধে যাবে। এই দৃশ্যটি পরিচালক এত চমৎকারভাবে ধারণ করেছেন যে দর্শক হিসেবে চোখের পলক ফেলারও সুযোগ ছিল না। এখন আমাদের সবচেয়ে বড় চিন্তার বিষয় হল এরপর কি ঘটতে যাচ্ছে। এই পর্বটি আমাদের মনে অসংখ্য প্রশ্নের জন্ম দিয়ে শেষ হয়েছে। মেঘলা কি সত্যি সত্যিই সেই ভয়ঙ্কর অপারেশনের টেবিলে যাবে? রাতুল কি জানতে পারবে তার স্ত্রীর এই আত্মঘাতী সিদ্ধান্তের কথা? অন্যদিকে রাতুল কি পারবে অনন্যা এবং অনিককে উচিত শিক্ষা দিয়ে নিজের প্রজেক্টটি আবার শুরু করতে? নাকি ক্ষমতা এবং টাকার কাছে রাতুলের সততা হেরে যাবে? এই সব প্রশ্নের উত্তর খুঁজতে হলে আমাদের একটু গভীরে গিয়ে চিন্তা করতে হবে। সুপ্রিয় দর্শক, প্রথম পর্বের আলোচনার পর এবার আমরা প্রবেশ করতে যাচ্ছি এই নাটকের সবচেয়ে রোমাঞ্চকর এবং সাসপেন্সে ভরপুর দিকটিতে। প্রথম অংশের শেষে আমি আপনাদের বলেছিলাম যে বৃষ্টির মধ্যে অনন্যার গাড়ির সামনে রাতুলের সেই রুদ্র মূর্তি ধারণ করার দৃশ্যটি আমাদের জন্য কতটা উত্তেজনার ছিল। এখন প্রশ্ন হচ্ছে, এরপর ঠিক কী ঘটতে পারে? আমার দীর্ঘদিন নাটক দেখার অভিজ্ঞতা এবং গল্পের গতিপথ বিশ্লেষণ করে আমি বেশ কয়েকটি লজিক্যাল প্রেডিকশন আপনাদের সামনে তুলে ধরছি। আপনারা মনোযোগ দিয়ে শুনবেন এবং মিলিয়ে দেখবেন আমার ভাবনার সাথে আপনাদের চিন্তার কোনো মিল পাওয়া যায় কিনা। যখন রাতুল অনন্যার গাড়ির সামনে গিয়ে দাঁড়ালো তখন চারপাশের পরিবেশটা ছিল একদম থমথমে। বৃষ্টির পানি রাতুলের শরীর বেয়ে পড়ছে, কিন্তু তার ভেতরের আগুন যেন সেই বৃষ্টিকেও হার মানিয়ে দিচ্ছে। আমার মনে হচ্ছে পরবর্তী পর্বে আমরা দেখব রাতুল এখানে কোনো ধরনের শারীরিক আক্রমণ করবে না, কারণ রাতুল কোনো গুন্ডা বা মাস্তান নয়, সে একজন শিক্ষিত এবং বুদ্ধিমান ব্যবসায়ী। সে খুব ভালো করেই জানে যে অনন্যার গায়ে হাত তুললে সে নিজেই আইনি ঝামেলায় ফেসে যাবে এবং তার শত্রুরা ঠিক এটাই চায়। তাই আমার ধারণা রাতুল এখানে এমন একটি সাইকোলজিক্যাল মাইন্ড গেম খেলবে যা অনন্যাকে ভেতর থেকে কাঁপিয়ে দেবে। রাতুল হয়তো অনন্যার গাড়ির জানালার কাঁচ নামিয়ে তাকে সরাসরি একটি চরম ওয়ার্নিং দেবে। সে হয়তো বুঝিয়ে দেবে যে এতকাল সে চুপ ছিল মানে এই নয় যে সে দুর্বল। সে হয়তো অনন্যা এবং অনিকের কিছু গোপন দুর্বলতার কথা উল্লেখ করবে, যা শুনে অনন্যা বুঝতে পারবে যে রাতুল এখন আর সেই আগের অসহায় ছেলেটি নেই, সে এখন পাল্টা আঘাত করতে প্রস্তুত। রাতুল হয়তো এমন কোনো প্রমাণ বা নথির কথা ইঙ্গিত করবে যা অনন্যা এবং অনিকের দুর্নীতিকে সবার সামনে ফাঁস করে দিতে পারে। এই ওয়ার্নিং পাওয়ার পর অনন্যার চোখে যে আতঙ্ক আমরা দেখব তা নিশ্চিতভাবেই দর্শকদের মনে এক দারুণ তৃপ্তি এনে দেবে, কারণ দীর্ঘদিন ধরে এই মেয়েটি রাতুলকে শুধু অপমান আর কষ্টই দিয়ে গেছে। অনন্যা যখন সেখান থেকে ভয়ে ভয়ে ফিরে যাবে তখন স্বাভাবিকভাবেই সে প্রথম যে কাজটি করবে সেটা হলো অনিককে ফোন করা। অনেক হয়তো তখন তার ড্রয়িং রুমে বসে মদ পান করতে করতে রাতুলের ধ্বংসের উল্লাসে মেতে থাকবে। কিন্তু অনন্যার ফোন পাওয়ার পর তার সেই উল্লাস মুহূর্তেই উবে যাবে। অনন্যা যখন তাকে জানাবে যে রাতুল তাদের চ্যালেঞ্জ করেছে এবং সে সব কিছু জেনে গেছে, তখন অনেকও কিছুটা ঘাবড়ে যাবে, কারণ অনেক সবসময় পেছন থেকে কলকাঠি নাড়তে পছন্দ করে, সরাসরি মুখোমুখি হওয়ার সাহস তার নেই। আমার ধারণা অনেক এরপর আরও বেপরোয়া হয়ে উঠবে। সে হয়তো রাতুলের সাইটে তার পেটোয়া বাহিনী পাঠিয়ে ভাঙচুর করার চেষ্টা করবে, অথবা সেই সরকারি কর্মকর্তাকে আরও বেশি টাকা খাইয়ে রাতুলের প্রজেক্টের লাইসেন্স পুরোপুরি বাতিল করার জন্য চাপ দেবে। কিন্তু এখানে একটি বড় টুইস্ট আসতে পারে, আর সেই টুইস্টের কেন্দ্রবিন্দুতে থাকবে রাতুলের বিশ্বস্ত বন্ধু সাব্বির। সাব্বির চরিত্রটি এই নাটকে একটি দারুণ ব্যালেন্স তৈরি করেছে। সে যেমন ইমোশনাল তেমনি কাজের বেলায় ভীষণ চটপটে। আমার মনে হচ্ছে রাতুল সাব্বিরকে দায়িত্ব দেবে সেই দুর্নীতিবাজ সরকারি কর্মকর্তার দুর্বল জায়গা খুঁজে বের করার জন্য। সাব্বির হয়তো তার সোর্স ব্যবহার করে জানতে পারবে যে ওই কর্মকর্তা অনিকের কাছ থেকে বিশাল অঙ্কের ঘুষ নিয়েছেন এবং সেই ঘুষের টাকা তিনি কোথায় রেখেছেন বা কিভাবে লেনদেন হয়েছে তার কোনো একটি প্রমাণ সাব্বিরের হাতে চলে আসবে। এরপর রাতুল এবং সাব্বির মিলে সেই কর্মকর্তাকে ব্ল্যাকমেইল করবে বা তাকে ভয় দেখাবে যে যদি সে তার স্টে অর্ডার তুলে না নেয় তবে তার এই দুর্নীতির প্রমাণ সরাসরি অ্যান্টি করাপশন কমিশনে বা ওপর মহলে পাঠিয়ে দেওয়া হবে। চাকরি বাঁচানোর ভয়ে এবং জেলে যাওয়ার আতঙ্কে সেই কর্মকর্তা বাধ্য হবে রাতুলের প্রজেক্টের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিতে। আর ঠিক এভাবেই রাতুল তার মেধা এবং বুদ্ধি দিয়ে অনিক ও অনন্যার এই নোংরা চালটি ব্যর্থ করে দেবে। এই পুরো প্রসেসটি যখন স্ক্রিনে দেখানো হবে তখন দর্শক হিসেবে আমরা একটা অসাধারণ কর্পোরেট থ্রিলারের স্বাদ পাব। রাতুলের এই ঘুরে দাঁড়ানোর গল্প আমাদের শিখিয়ে দেবে যে সততার পথে চলতে গেলে মাঝে মাঝে শয়তানের সাথে শয়তানের ভাষাতেই কথা বলতে হয়, তা না হলে এই নিষ্ঠুর পৃথিবীতে টিকে থাকা অসম্ভব। কিন্তু কর্পোরেট দুনিয়ার এই যুদ্ধে রাতুল হয়তো জয়ী হবে, কিন্তু তার নিজের ঘরের ভেতরের যুদ্ধের কি হবে? এই জায়গাটিতে এসেই আমাদের বুকটা ব্যথায় ভারী হয়ে আসে।
মেঘলা যে সিদ্ধান্ত নিয়েছে তা যে কোনো স্বামীর জন্যই একটি দুঃস্বপ্ন। আমরা আগেই দেখেছি মেঘলা ডাক্তারকে রাজি করানোর চেষ্টা করছে এবং সে যে কোনো মূল্যে এই ঝুঁকি নিতে প্রস্তুত। আমার প্রেডিকশন বলছে মেঘলা খুব সন্তর্পণে এই অপারেশনের প্রস্তুতি নেবে। সে হয়তো রাতুলকে বুঝতে দেবে না যে সে কত বড় একটা বিপদের দিকে এগিয়ে যাচ্ছে। সে হয়তো রাতুলের সাথে খুব স্বাভাবিক আচরণ করবে, তার পছন্দের খাবার রান্না করে খাওয়াবে, তার সাথে কিছু সুন্দর মুহূর্ত কাটাবে। এই দৃশ্যগুলো দর্শকদের প্রচণ্ড ইমোশনাল করে তুলবে, কারণ আমরা জানব যে মেঘলা হয়তো আর কোনো দিন ফিরে আসবে না। সে হয়তো তার জীবনের শেষ মুহূর্তগুলো রাতুলের সাথে কাটাচ্ছে। মেঘলা হয়তো একটি চিঠি লিখবে বা রাতুলের জন্য একটি ভিডিও মেসেজ রেকর্ড করে রাখবে, যেখানে সে তার না বলা কথাগুলো, তার ভালোবাসার গভীরতা এবং কেন সে এই সিদ্ধান্ত নিল তার সব কিছু ব্যাখ্যা করবে। এই চিঠি বা ভিডিওটি যখন রাতুল দেখবে, তখন তার যে আর্তনাদ আমরা শুনব তা হয়তো বাংলা নাটকের ইতিহাসের অন্যতম সেরা একটি ইমোশনাল দৃশ্য হতে যাচ্ছে। আপনারা ভেবে দেখুন, যে মানুষটা সারাদিন বাইরের দুনিয়ার সাথে লড়াই করে ঘরে ফেরে স্ত্রীর একটু হাসিমুখ দেখার জন্য, সেই মানুষটা যখন জানবে তার স্ত্রী তাকে বাবা ডাকার সুখ দেওয়ার জন্য নিজের জীবনটাই বিলিয়ে দিতে গেছে, তখন তার মানসিক অবস্থা কী হবে? এই পুরো প্রক্রিয়ায় সাব্বিরের ভূমিকা হবে অত্যন্ত জটিল এবং যন্ত্রণাদায়ক। সাব্বির একমাত্র ব্যক্তি যে মেঘলার এই চরম সিদ্ধান্তের কথা জানে। সে রাতুলকে নিজের ভাইয়ের মতো ভালোবাসে, আবার মেঘলাকেও সে ভীষণ শ্রদ্ধা করে। মেঘলা বারবার শপথ করিয়েছে যেন সে রাতুলকে কিছু না জানায়। সাব্বির এক অদ্ভুত দোটানায় ভুগবে। একদিকে তার বন্ধুর স্ত্রীর জীবন মরণের প্রশ্ন, অন্যদিকে বন্ধুর কাছে দেওয়া শপথ। আমার ব্যক্তিগত বিশ্লেষণ বলছে, অপারেশনের ঠিক আগ মুহূর্তে সাব্বির হয়তো তার বিবেক এবং বন্ধুত্বের কাছে হার মানবে। সে আর এই বিশাল সত্যিটা নিজের ভেতর চেপে রাখতে পারবে না। যখন মেঘলাকে ওটিতে নিয়ে যাওয়ার প্রস্তুতি চলবে, ঠিক তখনই হয়তো সাব্বির রাতুলকে ফোন করে সবকিছু বলে দেবে। সে হয়তো কাঁদ কাঁদ কণ্ঠে বলবে যে, ভাই তুই তাড়াতাড়ি আয়, ভাবি তোকে বাবা বানানোর জন্য নিজের জীবন দিতে যাচ্ছে। এই কথা শোনার পর রাতুলের পায়ের তলার মাটি সরে যাবে। সে হয়তো তখন কোনো একটি গুরুত্বপূর্ণ মিটিংয়ে থাকবে বা সাইটে কাজ তদারকি করতে থাকবে। সব কিছু ফেলে রেখে পাগলের মতো গাড়ি চালিয়ে সে হাসপাতালের দিকে ছুটবে। এই দৃশ্যটিতে যে লেভেলের ব্যাকগ্রাউন্ড মিউজিক এবং সাসপেন্স তৈরি করা হবে তা আমাদের নিঃশ্বাস আটকে দেওয়ার জন্য যথেষ্ট। এখন বড় প্রশ্ন হল, রাতুল কি ঠিক সময় হাসপাতালে পৌঁছাতে পারবে, নাকি তার আগেই অপারেশন শুরু হয়ে যাবে? আমার মনে হচ্ছে এখানে গল্পকার একটি দারুণ মেডিকেল লিগ্যাল ইস্যু ব্যবহার করতে পারেন। বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থায় সাধারণত এই ধরনের হাই রিস্ক অপারেশনের ক্ষেত্রে স্বামী বা লিগ্যাল গার্জিয়ানের সিগনেচার ছাড়া ডাক্তাররা অপারেশন শুরু করতে চান না। মেঘলা হয়তো জোর করে নিজের সিগনেচার দিয়ে বা তার বাবাকে দিয়ে সিগনেচার করিয়ে অপারেশন শুরু করার চেষ্টা করবে। কিন্তু মেঘলার বাবাও তো এই অপারেশনের পক্ষে নন। তিনি হয়তো শেষ মুহূর্তে সিগনেচার করতে অস্বীকৃতি জানাবেন। ঠিক সেই মুহূর্তে যখন ডাক্তাররা মেঘলাকে বোঝানোর চেষ্টা করছেন, তখনই হয়তো রাতুল এসে ওটির সামনে হাজির হবে। রাতুলের সেই এন্ট্রিটা হবে চরম ড্রামাটিক। সে হয়তো ওটির দরজা ধাক্কা দিয়ে ভেতরে ঢুকে পড়বে এবং মেঘলাকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়বে। সে মেঘলাকে হয়তো বলবে, আমার কোনো সন্তান দরকার নেই মেঘলা, আমার শুধু তোমাকে দরকার। তুমি ছাড়া এই পৃথিবীর সব কিছু আমার কাছে মূল্যহীন। রাতুলের এই নিখাদ ভালোবাসা এবং আর্তনাদ দেখে ডাক্তার থেকে শুরু করে উপস্থিত সবাই চোখের পানি ধরে রাখতে পারবে না। মেঘলাও হয়তো তখন বুঝতে পারবে যে সে যে কাজটা করতে যাচ্ছিল তা শুধু তার নিজের জীবনের জন্যই নয়, রাতুলের জীবনের জন্য কতটা ধ্বংসাত্মক হতো। রাতুল তাকে বোঝাবে যে বাবা হওয়ার জন্য নিজের রক্তের সন্তান থাকাই জরুরি নয়। তারা চাইলে কোনো অনাথ শিশুকে দত্তক নিতে পারে, যাকে তারা নিজেদের সবটুকু ভালোবাসা দিয়ে বড় করবে। এই ধরনের একটি পজিটিভ এবং সুন্দর সমাধানের দিকে হয়তো গল্পটি মোড় নিতে পারে। আর যদি এমনটা হয়, তবে এই নাটকটি সমাজে একটি দারুণ শিক্ষণীয় বার্তা রেখে যাবে। তবে গল্পের আরেকটা দিকও কিন্তু থেকে যায়। যদি আমরা একটু ভিন্নভাবে চিন্তা করি, লেখক যদি চান আমাদের আরও বেশি কাঁদানোর জন্য, তবে এমনও হতে পারে যে রাতুল পৌঁছানোর আগেই অপারেশন শুরু হয়ে যাবে এবং মেঘলার অবস্থা ধীরে ধীরে খারাপ হতে থাকবে। ডাক্তাররা হয়তো এসে বলবে যে আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করছি, কিন্তু রোগীর রেসপন্স খুব খারাপ। তখন রাতুলের যে অসহায়ত্ব তা আমাদের সত্যিই কাঁদানোর জন্য যথেষ্ট। তবে ব্যক্তিগতভাবে আমি চাইব না গল্পটা এত বেশি ট্র্যাজিক হোক, কারণ রাতুল ছেলেটা তার জীবনে এমনিতেই অনেক কষ্ট পেয়েছে। ছোটবেলা থেকে দারিদ্র্যের সাথে লড়াই করেছে, ভালোবাসার মানুষের জন্য সংগ্রাম করেছে, এখন নিজের ক্যারিয়ার দাঁড় করাতে গিয়ে পদে পদে ষড়যন্ত্রের শিকার হচ্ছে। এই ছেলেটার জীবনে অন্তত তার ভালোবাসার মানুষটি বেঁচে থাকা খুব দরকার। মেঘলা যদি মারা যায়, তাহলে রাতুল হয়তো বেঁচে থেকেও একটা লাশে পরিণত হবে। তাই আমার দৃঢ় বিশ্বাস শেষ পর্যন্ত ভালোবাসারই জয় হবে এবং মেঘলাকে আল্লাহ ফিরিয়ে দেবেন। এদিকে মেঘলার বাবার মানসিক অবস্থার কথা যদি আমরা একটু চিন্তা করি, একজন বাবা হিসেবে তিনি প্রচণ্ড অসহায়।
তিনি তার মেয়ের জেদের কাছে হার মেনেছেন, কিন্তু তার ভেতরে যে ঝড় বইছে তা কেউ দেখতে পাচ্ছে না। তিনি হয়তো জায়নামাজে বসে আল্লাহর কাছে অঝরে কাঁদতে থাকবেন। তিনি রাতুলকে কতটা পছন্দ করেন তা আমরা আগেই দেখেছি। তিনি জানেন রাতুল কতটা ভালো ছেলে। তিনি হয়তো মনে মনে ভাববেন, আমার মেয়েটা বড্ড পাগলি, সে এত ভালো একটা স্বামীকে ছেড়ে মৃত্যুর দিকে ছুটে যাচ্ছে। এই বাবার চরিত্রের ইমোশনগুলো আগামী পর্বে খুব চমৎকারভাবে ফুটে উঠবে বলে আমার ধারণা। সুপ্রিয় দর্শক, আমরা যদি এই নাটকের নামকরণের দিকে একটু তাকাই, গরিব ঘরে রাজপুত্র। এই রাজপুত্র আসলে কে? রাতুলই তো সেই রাজপুত্র। কিন্তু এই রাজপুত্র কোনো রূপকথার রাজপুত্র নয় যে যার হাতে জাদুর কাঠি আছে। এই রাজপুত্র বাস্তবতার সাথে লড়াই করা এক সাধারণ ছেলে, যার একমাত্র অস্ত্র হচ্ছে তার সততা, তার মেধা এবং তার স্ত্রীর প্রতি অকৃত্রিম ভালোবাসা। এই নাটকের গল্প আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় যে টাকা এবং ক্ষমতা দিয়ে হয়তো সাময়িকভাবে কাউকে দমিয়ে রাখা যায়, কিন্তু সত্য এবং ভালোবাসার শক্তি সব সময়ই চূড়ান্ত বিজয়ী হয়। অনেক এবং অনন্যার মতো মানুষেরা হয়তো সমাজের রন্ধ্রে রন্ধ্রে ছড়িয়ে আছে, যারা অন্যের ভালো দেখতে পারে না, কিন্তু তাদের পতন অনিবার্য। আগামী কয়েকটা পর্বে আমরা হয়তো দেখতে পাব যে রাতুলের এই উত্থান দেখে অনেক এবং অনন্যার নিজেদের মধ্যেই ফাটল ধরবে, কারণ খারাপ মানুষের কোনো বন্ধু থাকে না। স্বার্থের দ্বন্দ্বে তারা একে অপরকেই শেষ করে দেবে। অনন্যা হয়তো বুঝতে পারবে যে অনিক তাকে শুধু ব্যবহার করেছে রাতুলকে ধ্বংস করার জন্য, আর অনিক হয়তো বুঝবে অনন্যা তার জন্য একটা বোঝা হয়ে দাঁড়িয়েছে। এই দুই ভিলেনের পরিণতিও খুব করুণ হতে যাচ্ছে বলে আমি মনে করি। পরিশেষে একটা কথাই বলতে চাই, এই নাটকটি শুধু বিনোদনের জন্য নয়, এটি আমাদের জীবনের অনেকগুলো দিক নিয়ে ভাবতে শেখায়। স্বামী স্ত্রীর সম্পর্ক কেমন হওয়া উচিত, বিপদের সময় কিভাবে মাথা ঠান্ডা রেখে পরিস্থিতি সামলাতে হয় এবং সত্যিকারের ভালোবাসা কতটা নিঃস্বার্থ হতে পারে, তার এক অনবদ্য উদাহরণ হচ্ছে এই নাটক। আপনারা যারা এতক্ষণ ধৈর্য ধরে আমার এই দীর্ঘ বিশ্লেষণটি শুনলেন, তাদের কাছে আমার একটি প্রশ্ন: আপনারা রাতুলের জায়গায় থাকলে ঠিক কী করতেন? আপনারা কি মেঘলার এই পাগলামি মেনে নিতেন, নাকি যে কোনো মূল্যে তাকে আটকে রাখতেন? আর অনন্যা এবং অনিকের মতো শত্রুদের মোকাবিলা করার জন্য রাতুলের কি আরও কঠোর হওয়া উচিত বলে আপনারা মনে করেন? আপনাদের মূল্যবান মতামত অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, কারণ আপনাদের প্রতিটি কমেন্ট আমি খুব মনোযোগ দিয়ে পড়ি এবং তা আমাকে পরবর্তী রিভিউ বানাতে ভীষণভাবে অনুপ্রাণিত করে। আজকের এই আলোচনা যদি আপনাদের মনে একটুও দাগ কেটে থাকে, যদি মনে হয় যে আমি গল্পের গভীরের কথাগুলো আপনাদের সামনে সঠিকভাবে তুলে ধরতে পেরেছি, তবে ভিডিওটিতে একটি লাইক দিতে ভুলবেন না। আপনাদের একটি লাইক এই ভিডিওটিতে আরও অনেক দর্শকের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে। আর যারা এখনও আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন, কারণ আমি নিয়মিত আপনাদের প্রিয় নাটকগুলোর এমনই সব ব্যতিক্রমী এবং লজিক্যাল বিশ্লেষণ নিয়ে হাজির হই। দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কোনো চমকপ্রদ প্রেডিকশন এবং রিভিউ নিয়ে। সে পর্যন্ত সবাই নিজের এবং নিজের পরিবারের যত্ন নেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।